দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করলে সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব বললেন তারেক রহমান। গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন দেশের যাত্রা। মিরপুরের নিজ আসনে ভোট দেওয়ার পর জামায়াত আমির, জয়ের প্রত্যাশা এনসিপি নেতা নাহিদের। এবং ভোট উৎসবে মেতেছে দেশ, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন। মুক্তির দিন আখ্যা প্রধান উপদেষ্টার। নির্বাচনের মধ্য দিয়ে দুঃস্বপ্নের অবসান হওয়ার আশা। ভোট উৎসবে মেতেছে পুরো দেশ এবং অনেক হেভিওয়েট প্রার্থী এরই মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারা ভোটাধিকার প্রয়োগ করে এরই মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করলে সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। গুলশানে ভোট দিয়ে এমন কথাই কিন্তু বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10টার আগে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। ভোটের মাধ্যমে দেশের নতুন যাত্রা শুরুর প্রত্যাশার কথা কিন্তু জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। মিরপুর মণিপুর বয়েজ হাই স্কুলে ভোট দিয়েছেন তিনি এবং এরপরই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর দেড় মাস দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল গেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। এই নির্বাচন দেশের গণতন্ত্র এবং ভবিষ্যৎ রাজনীতির পথ নির্ধারণ করবে, এমনটাই জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার যেই সংসদীয় আসন সেখানে কথা বলেছেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচনের মাধ্যমে নতুন দেশ পাবে জনগণ, এমন কথাও কিন্তু তিনি গণমাধ্যমে বলেছেন। এবং একই সঙ্গে জামাতের যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আছেন, তিনিও কিন্তু তার জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এবং ভোট দেওয়ার পর জয়ের ব্যাপারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন। এবং এনসিপি নেতারাও যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, তারাও কিন্তু নিজেদের নিজ নিজ আসনে আসলে জয়ের ব্যাপারে তাদের সেই আশাবাদ ব্যক্ত করেছেন। এই নির্বাচন এই জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নির্ধারণ করবে যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে, আমরা আশা করি এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার অভিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যাবে। জনগণের মধ্যে ভোট দেওয়ার জন্য যে উচ্ছ্বাস, ধানের শীষের প্রতি যে মানুষের আগ্রহ, যদি এইরকম সুষ্ঠু পরিবেশ অব্যাহত থাকে তাহলে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে দীর্ঘদিন পর ধানের শীষ হয়তো এই দিনাজপুর 6 থেকে জনগণকে সেবা করার জন্য যে রায়, জনগণের দীর্ঘ প্রতীক্ষিত আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, সেটা হয়তো ইনশাআল্লাহ ঘটবে। এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আমরা যেন সঠিকভাবে আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, নির্বাচিত প্রতিনিধি নিয়োগ করতে পারি, যার মাধ্যমে আমরা এই লক্ষ্মীপুরবাসী
তথা আমাদের এই লক্ষ্মীপুর সদর 3 আসন আমরা আমাদের সবাই ঐক্যবদ্ধ থাকব এবং আগামী দিনে আমাদের যে উন্নয়নের অব্যাহত ধারা সেটাকে বজায় রাখবো। সবার পাশে আছি, সবার পাশে থাকবো। আমি আবার শান্তিপূর্ণভাবে শত শত মানুষ উৎসবমুখর পরিবেশে তারা হাসি মুখে ভোট দিচ্ছে এবং আমি তার মধ্য দিয়ে একজন ভোটার হিসেবে ভোট দিতে পারলাম। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশা করি ভোটের পরে আর একটা পরিবর্তিত বাংলাদেশ ইনশাআল্লাহ জাতি উপহার পাবে। আমরা চাই না এই ভোটের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক। যারা এগুলো করতেছে আমরা মনে করি মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে। আমরা ভোট কেন্দ্র পাহারা দিব, ফলাফল না নেওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রের সামনে থাকবো। পরিবর্তনের আশায়, নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রার আশায় যে ভোট দিলাম, আমরা একটা সুষ্ঠু নির্বাচন শেষ পর্যন্ত পাবো। আমরা যেন জনগণের ভোটের উপরে, মতামতের উপরে আমরা যেন আস্থাটুকু রাখি। এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে রাজনৈতিক দল যারা আছে, তাদের নেতাকর্মীরা যারা আছে, তাদের সহনশীল আচরণ। আমরা প্রশাসনের দুর্বলতা খেয়াল করছি। আমরা খেয়াল করে দেখছি যে অনেকগুলো জায়গাতেই আমাদের এই আসনেও আমাদের যখন কার্যক্রমগুলো চলছিল প্রচারণা, আমাদের নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে। এই দুর্বলতা নিয়ে সারাদিন যদি চলতে থাকে সেক্ষেত্রে ভোটের ফলাফল নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হবে, সুষ্ঠু ভোট নিয়ে একটা আশঙ্কার জায়গা তৈরি হতে পারে। কোনো সহিংসতা, শঙ্কা এগুলা মুক্ত থাকতেই চাই। ভোট একটা উৎসবের হবে, ভোট তো ভয়ের না। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যাকে ইচ্ছা থাকে, যাকে পছন্দ তাকে ভোট দেবে। বেলা গড়ানোর সাথে সাথে ভোটের যে পরিস্থিতি সেটা কতটা পরিবর্তন হয়, উৎসাহটা আমরা আশা করি সেটা বজায় থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসব চলছে। সারা দিন ব্যাপী আমরা দর্শকদের আসলে নানা আসনের খবরাখবর জানিয়ে দেব। আমরা জাতীয় সংসদ ভবনের সামনে থেকে যুক্ত হয়েছি, সারাদিন থাকবো একেবারে সবশেষ এবং নির্ভুল তথ্যটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। শুধুমাত্র টেলিভিশনের পর্দায় নয়, আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও সবশেষ তথ্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র এবং ভবিষ্যৎ রাজনীতির পথ নির্ধারণ করবে। হেভিওয়েট প্রার্থীরা ভোটাধিকার প্রয়োগ করে নিজ নিজ আসনে এমন আশাবাদ ব্যক্ত করেছেন এবং নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী জিন্নাতারা যশোয়ার মাধ্যমে আমরা বিভিন্ন আসনের কি পরিস্থিতি সেইগুলো জানার চেষ্টা করব। যশোয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন আসনের কোনো সহকর্মীরা আমাদের এখন পর্যন্ত আপনার সঙ্গে যুক্ত হয়েছেন কিনা, বা কি তথ্য সবশেষ আপনার? জি মাকসুম, আমরা কিছুক্ষণ আগেও আমাদের যে মাঠে সহকর্মীরা আছেন তাদের মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করছিলাম বিভিন্ন কেন্দ্রের সবশেষ যে তথ্য, সেই তথ্যগুলো আমরা জানানোর চেষ্টা করছিলাম এবং বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন সংসদীয় আসন যাদের যে প্রার্থীদের, সেখানে তাদের বিভিন্ন কেন্দ্রে ঘোরার চিত্র সেটিও আমরা দেখেছি এবং হেভিওয়েট প্রার্থী নেতারা যারা আছেন তারা ভোট প্রদান করেছেন। প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, সেটিও আমরা দেখেছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন। আমরা দেখেছি একই সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনিও তার ভোট প্রদান করেছেন। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আমরা কিন্তু সেই চিত্রটি মাকসুম দেখছিলাম এবং দেখাচ্ছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে। তাদের তিনজনের একটা ছবি এমনি সোশ্যাল মিডিয়াতে বেশ পোস্ট হয়েছে এবং অনেকেই সেটা শেয়ার দিচ্ছেন হাসি মুখে ভোটাধিকার প্রয়োগের পর। একদম, এবং সেই সাথে আমরা কিন্তু দেখছিলাম আমাদের সহকর্মীরা যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, আমাদের মাঠ পর্যায়ের সহকর্মীদের এবং নির্বাচন কমিশন সূত্রে কিছু আমাদেরকে তথ্য জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত 140টি কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছে এবং এখন আমরা যেটি জানি প্রায় 40% মতো কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ রয়েছে কেন্দ্রগুলো। তো সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থায় আছে সেই বিষয়ে একটু আমরা খেয়াল রাখতে চাই। আমরা একটু জানাতে চাই যে ডিএমপি কমিশনার ব্রিফ করছেন, ডিএমপি কমিশনারের ব্রিফিং এ সরাসরি একটু যুক্ত হতে চাই। এইভাবেই যাবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা হয়ে রেজাল্ট প্রকাশ করা হবে। গুজবের কথা আপনারা বলতেছেন, গুজব শুধু গতকাল না, গত 6 মাস যাবতই গুজব শুনতেছি, ভোট হবে না, এটা সেটা। আজকে আপনারা নিজেরা দেখতেছেন চমৎকার ভোট হচ্ছে। সকলকে অনেক ধন্যবাদ। কোনো শঙ্কা নেই, কোনো শঙ্কা নেই। মেজর যে প্রতিদ্বন্দ্বী দল, আমি টিভি স্ক্রিনে দেখলাম, তারা উভয়ই বলতেছে যে ফলাফল যাই হোক তারা মেনে নেবেন। সো আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যেহেতু স্বচ্ছ নিরপেক্ষ ভোট হচ্ছে, সো সবাই এটা মেনে নেওয়াই স্বাভাবিক।
আমি আশা করি সবাই ফলাফল যেটা হোক মেনে নেবেন। এবং সকাল থেকে আমরা ভোটারদের প্রশ্ন করেছিলাম যে গত 17 বছর ধরে আপনারা ভোট দিয়েছেন কিনা। আপনিও তো একজন ভোটার, গত 17 বছরের ভোট আর এবারের ভোট আমি এই কেন্দ্রেই আমি ভোট দিতে আসছিলাম 18 সালে। আমার বাসা এখানে ছিল, আপনারা জানেন। আমি 25 বছর মোহাম্মদপুরে বাস করছি, এখন মিন্টু রোডে থাকি। আমি এই কেন্দ্রেই ভোট দিতে আসছিলাম। গেটটা পার হয়ে যখন ভিতরে গেছি আমাকে শোনাই দেওয়া হলো আপনার ভোট হয়ে গেছে। আমি চলে গেছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছিলাম ডিএমপি কমিশনারের ব্রিফিং। আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে শুধুমাত্র ঢাকার 13টি আসনের কথাই যদি বলি, নির্বাচন কমিশন এখানে 1400 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় রেখেছে এবং সারা দেশেও কিন্তু প্রায় 40% বেশি কিন্তু আমরা জানি যে ঝুঁকিপূর্ণ হিসেবে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনীরা বিবেচনায় রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানও নির্বাচনের যে কেন্দ্রগুলো আছে সেখানে বাড়ানো হয়েছে। আমরা একটু একদম কেন্দ্রে কেন্দ্রে যেতে চাইবো, সেখানকার পরিস্থিতি একটু জানার চেষ্টা করব মাকসুম। তার আগে আমরা দেখছিলাম ডিএমপি কমিশনারও ব্রিফিং করছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এবং এখন পর্যন্ত আমাদের সহকর্মীরাও যেমনটা জানাচ্ছিলেন যে নিরাপত্তা কিন্তু বেশ ভালোভাবে জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ ভালোভাবেই তৎপর রয়েছে এখনো পর্যন্ত। কিছু ভোট কেন্দ্রের কথা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে কিছু জায়গায় কিছু বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। তবে একটি কেন্দ্রের বিষয়ে বলবো, একই কেন্দ্রে জামায়াত আমির এবং বিএনপির প্রার্থীর দেখা হয়েছে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরেছেন। নির্বাচনের মাঠে আমরা জানি যে রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের মধ্যে বিভিন্ন কৌশল থাকে, কথার লড়াই থাকে, বিভিন্ন অভিযোগ থাকে, কিন্তু তার মধ্যে যেই ধরনের নির্বাচনের পরিবেশ আসলে সাধারণ মানুষ প্রত্যাশা করেন যে সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, যাতে করে কোনো ধরনের তারা যে ভোট কেন্দ্রে যাবেন কোনো ধরনের সংশয় যাতে মনের মধ্যে না থাকে, সেই রকম একটা চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বলছিলেন এটি কিন্তু আমরা দেখেছি সকালে সিএসইউ গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় কিন্তু আমরা দেখেছি যে সিএসইউ কিন্তু একই কথা বলেছে মাকসুম। সিএসইউ বলেছে যে এই যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেই দলগুলোর মধ্যে এমন অবস্থানই তিনি দেখতে চান, এমনটাই কিন্তু তিনি বলেছিলেন। একটু মাঠ পর্যায়ে যাব, আমাদের সহকর্মীদের সঙ্গে কথা বলবো, তারপর আবার আপনার কাছে আসবো মাকসুম। আমাদের সহকর্মী নিয়ন মুহাইমিন আছে ঢাকা 6 আসনে, তিনি সকাল থেকেই আছেন। নিয়ন, আমাদেরকে একটু জানাবেন ঢাকা 6 আসনে বিভিন্ন ভোট কেন্দ্রের কি অবস্থা, ভোটারদের কেমন উপস্থিতি এবং কোনো প্রার্থীর কোনো অভিযোগ এখন পর্যন্ত? ভোট শুরু হয়েছে প্রায় 3.5 ঘন্টা পেরিয়ে গেছে। সময়ের সঙ্গে যদি ভোটার টার্ন আউটের কথা বলি তাহলে ঢাকা 6 আসনের কথা বলতে পারি, সেই ভোটার টার্ন আউট কিন্তু বেশ কম। কারণ আমরা বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি, প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলেছি এবং শেষ পর্যন্ত এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে, সেখানেও আমরা দেখেছি যে সকালবেলা একটা বড় লাইন ছিল, সেই লাইনটা আধা ঘন্টার মধ্যেই আসলে শেষ হয়ে যায় এবং তারপর থেকে এখন পর্যন্ত প্রায় বুথগুলোই কিন্তু একেবারে খালি অবস্থায় রয়েছে। ভোটার 2-1 করে আসছেন, ভোট দিচ্ছেন এবং নির্বিঘ্নেই চলে যাচ্ছেন। ভোটের যে বড় লাইন বা বড় কিউর কথা আমরা সাধারণত বলে থাকি, সেই ধরনের কোনো চিত্র কিন্তু এখানে প্রায় নেই বললেই চলে। আমরা প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি 10টা পর্যন্ত একটা হিসেব আমাদেরকে রাফলি জানাতে পেরেছিলেন যে এখানে যে কেন্দ্রটিতে আমি এই মুহূর্তে আছি সেখানে প্রায় 4000-এর মতো ভোটার রয়েছেন, কিন্তু মাত্র ভোট কাস্ট 400-র মতো। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভোটের কাস্টিং খুবই কম। এবং অন্যদিকে আরও একটি এই কেন্দ্রটিতে আরও একটি কক্ষ আছে এবং সেই কক্ষটি, সেখানেও আমরা যখন খোঁজ নিয়েছি তারা বলেছেন যে 5 থেকে 10%-এর মতো ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে সকাল থেকে। যদিও এখনও আরও অনেকটা সময় বাকি আছে। প্রার্থী যিনি এই ভোট কেন্দ্রে ভোট দেবেন, আমরা জানি যে ঢাকা 6-এর বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, তিনি নিজেও এখনও ভোট দিতে আসেননি। তিনি ভোট দিতে আসবার পরে হয়তোবা তার নেতাকর্মীরা যদি আসে এবং তার দলীয় লোকজন যদি তখন আসে, সেক্ষেত্রে হয়তোবা ভোটের টার্ন আউট আরও কিছুটা বাড়বে। এর মধ্যে সাদেক হোসেন তার স্ত্রী এবং প্রার্থী ইশরাক হোসেনের মা, তিনি কিছুক্ষণ আগে এই কেন্দ্রে ভোট দিয়ে গেছেন এবং ভোট দিয়ে যাওয়ার সময় তিনি তার ছেলের জয়ী হবেন এরকম আশাবাদ ব্যক্ত করে গেছেন। এবং এছাড়াও পুলিশের সঙ্গে কথা হয়েছে আমাদের এখানে, যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন, আর্মির সেনাবাহিনীর যারা সদস্য আছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা সবাই বলেছেন যে শান্তিপূর্ণভাবেই আসলে এখন পর্যন্ত সব কিছু হচ্ছে, কোনো ধরনের অভিযোগ নেই। এজেন্টদের মধ্যে ছোটোখাটো কিছু অভিযোগ হয়েছে, কিন্তু সেই অভিযোগগুলো আসলে খণ্ডন করা হয়েছে এবং সব কিছু নিয়ে সবাই কাজ করছে বলে আমাদেরকে জানিয়ে। তো রংপুরের বদরগঞ্জে আছে নাতিকুর রহমান তমাল, এই মুহূর্তে চলে যাচ্ছি সেখানেই ছিল আমার কাছে সবশেষ।
হ্যাঁ, রংপুরে কিন্তু 8টি জেলা, এই 8টি জেলায় কিন্তু মোট ভোটের সংখ্যা 1 কোটি প্রায় 34 লাখ, এবং আমরা সকাল থেকে দেখছি যে 4,500 যে কেন্দ্র রয়েছে রংপুরে, এই 4,500 কেন্দ্র কিন্তু আসলে উৎসবমুখর পরিবেশে এবং সুষ্ঠুভাবে কিন্তু ভোটটি অনুষ্ঠিত হচ্ছে। এবং সকাল থেকেই দেখেছি যে এখন পর্যন্ত আমি যে কেন্দ্রে রয়েছি রংপুর 2 আসনের বদরগঞ্জ কেন্দ্রে, এই কেন্দ্রটি হচ্ছে নেহাল স্কুল কেন্দ্র, এবং নেহাল স্কুলে কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ 4:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, প্রায় 3.5 ঘন্টা ধরে ভোট গ্রহণ চলছে। সেই 3.5 ঘন্টা পর্যন্ত আসলে 29% ভোট কিন্তু কাস্ট হয়েছে, অর্থাৎ এই ভোট কেন্দ্রে মোট ভোট 3100, এবং সেখান থেকে কিন্তু 900 ভোটের মতো কিন্তু এখন পর্যন্ত সেখানে ভোট কাস্ট হয়েছে। এবং ধারণা করা যায় যে দুপুর গড়াতে কিন্তু এই ভোটের সংখ্যাটি আরও বাড়বে। আমরা এর আগে কিন্তু বেশ কিছু কেন্দ্র ঘুরেছি, আপনারা জানেন যে রংপুর 2 আসনে কিন্তু যে 3 জন হেভিওয়েট প্রার্থী রয়েছেন 3টি দলের বা জোটের, তো সেই 3 জন প্রার্থী কিন্তু ইতিমধ্যে ভোট দিয়েছেন। আমি যদি বলি যে আসলে রংপুর অঞ্চল অর্থাৎ উত্তরাঞ্চল কিন্তু বরাবরই লাঙ্গলের ঘাটে হিসেবে কিন্তু পরিচিত, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখছি যে 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান পরবর্তী যে ভোটের সমীকরণ, সেই সমীকরণে কিন্তু আসলে রংপুর তো বটেই, সারা দেশে কিন্তু আসলে লাঙ্গলের যে একটি ছিল সেটি কিন্তু আর নেই। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে আসলে এখানে এই আসনটিতে ধানের শীষ এবং জামাতের যিনি প্রার্থী রয়েছেন, এই 2 প্রার্থীর মধ্যে মূলত আসলে হাড্ডাহাড্ডি যে লড়াই সেটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যেহেতু এখানে যিনি ছিলেন প্রার্থী বা নির্বাচিত হয়েছিলেন লাঙ্গল থেকে, এবং সেই জায়গা থেকে তিনিও কিন্তু কিছু ভোট টানতে পারেন, এবং সব কিছু মিলিয়ে বলা চলে যে এই উত্তরাঞ্চলে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে যেহেতু আপনারা জানেন যে শীতের যে আমেজটা সেটি কিন্তু এখনও আসলে অনেক সকাল পর্যন্তই আমরা দেখেছি যে একটু ভোটার সংখ্যাটি কম ছিল, বেলা যত গড়াচ্ছে অতই কিন্তু সংখ্যাটি বাড়ছে। এবং আমি যদি একটু ভোট কেন্দ্রের ভিতরে যেহেতু যাওয়ার নিয়ম নেই, তারপরে যদি আমি একটু বাহির থেকে দেখাতে চাই যে ভোট গ্রহণের যে কার্যক্রম সেটি কিন্তু সুষ্ঠুভাবে চলছে। এবং ভোটাররা বলছেন যে উত্তরাঞ্চলের যে সংকট সমস্যা সেটি কিন্তু মূলত হচ্ছে বৈষম্য, এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে সারা দেশে যে উন্নয়নটি হয় সেই উন্নয়নের কিন্তু আসলে ধারাবাহিকতায় উত্তরাঞ্চলে উন্নয়নটি হয় না। এবং সেই জায়গা থেকে তারা চান যে এই যে নির্বাচন, এই নির্বাচনে যারা বিজয়ী হবেন তারা যাতে আসলে উত্তরাঞ্চলের যে বৈষম্যগুলো রয়েছে সেই বৈষম্য যেন কমিয়ে নিয়ে আসেন, এবং উন্নয়ন যে বৈষম্য রয়েছে সেটা যেন কমিয়ে নিয়ে আসেন। এবং আগামীতে যে নির্বাচনটি যেটি হচ্ছে, এই নির্বাচনে যিনি বিজয়ী হন না কেন তিনি যেন আসলে এই সমস্যাটির সমাধান করেন। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে সকাল থেকে ভোট গ্রহণ চলছে, এবং অনেকটাই সুষ্ঠু মতো কিন্তু আসলে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। এবং 3.5 ঘন্টার মধ্যে আমরা যদি যেমনটি বলছিলাম যে এই কেন্দ্রে কিন্তু আসলে 29% ভোট কাস্ট হয়েছে। সব মিলিয়ে ছিল আমার কাছে সেখান থেকে সবশেষ খবর। আমরা এখন যাবো চুয়াডাঙ্গা রয়েছেন আমাদের আরেক সহকর্মী, সেখানকার সবশেষ খবর জানতে। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে চুয়াডাঙ্গাতে শুরু হয়েছে ভোট গ্রহণ। সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন লম্বা লাইনে দাঁড়িয়ে। তারা বলছেন যে দীর্ঘদিন পরে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সাতগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সেখানে নারী ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় তারা অপেক্ষা করে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তারা বলছেন যে সৎ এবং যোগ্য প্রার্থীকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন, যাদেরকে এলাকার উন্নয়নে এবং তাদের পাশে পাবেন এমন প্রার্থীকেই তারা ভোট দিয়ে এবারের নির্বাচনে নির্বাচিত করবেন এবং সংসদে পাঠাবেন। যারা উন্নয়নে এলাকার ভূমিকা রাখবেন সেরকম প্রার্থীর কথাই ভোটাররা বলছেন। সকাল থেকে চুয়াডাঙ্গা 2টি সংসদীয় আসনে 6 জন প্রার্থী তাদের নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করেছেন। চুয়াডাঙ্গা 1 আসনের ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ সকালে তার নিজ ভোট কেন্দ্র চুয়াডাঙ্গা ভিজে উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবং জামাত ইসলামের চুয়াডাঙ্গা 1 আসনের প্রার্থী মাসুদ পারভেজ রাসেল তিনিও তার নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করেছেন। সামান্য কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও সেগুলো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। চুয়াডাঙ্গা শহরের একটি রিজিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে, তাছাড়া গুরুত্বপূর্ণ তেমন কোনো ঘটনা নেই। সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গাতে। সহকর্মী শফিকের কাছে যাচ্ছি আমরা এখন। নড়াইলে আসলে
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কিন্তু নির্ধারিত সময়ে সকাল থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 7:30টা থেকে কিন্তু যে নড়াইলে 2টি আসনে 258টি ভোট কেন্দ্র আছে, এতে কিন্তু নির্ধারিত সময়ে কিন্তু ভোট কিন্তু শুরু হয়েছে। তখন আমরা দেখেছি যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার ছিল এবং যে প্রার্থীরা আছে তারা কিন্তু সকালে নির্ধারিত সময় নড়াইল 1 আসনে যে বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষের প্রার্থী তিনি কিন্তু ভোট দিয়েছেন, মাওলানা আব্দুল আজিজ তিনি ভোট দিয়েছেন বাউইসোনা কেন্দ্রে, এবং নড়াইল 2 আসনে কিন্তু যে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম এবং দাড়িপাল্লা প্রার্থী যিনি আছেন আতাউর রহমান তারা কিন্তু ভোট দিয়েছেন তাদের যে বয়েজ স্কুল সরকারি বালক বিদ্যালয়ে যে বিদ্যালয় আছে সেখানে তারা ভোট দিয়েছেন। এবং ভোট দেওয়ার পর থেকে আমরা এখন পর্যন্ত দেখেছি যে নড়াইলের যে সার্বিক পরিবেশ 258টি ভোট কেন্দ্রের পরিবেশ কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। সকাল থেকে এ পর্যন্ত আমরা বেশ কয়েকটি ভোট কেন্দ্র ঘুরেছি। আমরা নড়াইল 1 আসনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিএমবি মাধ্যমিক বিদ্যালয়ে বাগুডাঙ্গায়। এই ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে ভোট কেন্দ্রটিতে কিন্তু সকাল থেকে ভোটারের উপস্থিতি কিছুটা কম ছিল, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু বেড়েছে। ভোটার উপস্থিতি বাড়ার ফলে এখন আশা করতেছে যে এখানে যে যত সময় গড়াবে এবং ভোটার বাড়বে। এই ছিল আমার কাছে নড়াইল 1 আসন থেকে ভোটের সর্বশেষ। আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন দেশের নানা প্রান্ত থেকে, তারা জানাচ্ছিলেন সবশেষ ভোটের খবর। আমরা একটু আবারও মাকসুম আপনার সঙ্গে যুক্ত হওয়ার কথা বলবো। মাকসুম, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছিলেন যে আমাদের সহকর্মীরা একদম মাঠ থেকে জানাচ্ছিলেন ভোটের সবশেষ তথ্য। আমি একটু তথ্য আমাদের সহকর্মীদের পাঠানো আপনাকে একটু দিতে চাই যে মুন্সিগঞ্জ 3 আসনের একটি কেন্দ্র মাখাটি জিসি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের সামনে 10 থেকে 12টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই কারণে ভোট গ্রহণ বিঘ্নিত রয়েছে। এখন পর্যন্ত এমন ঘটনা আমরা এই ঘটনাটি ককটেল বিস্ফোরণের ঘটনাটি প্রথম শুনলাম। এছাড়া কিছুক্ষণ আগে আমরা বলছিলাম দর্শকদের যে 140টি কেন্দ্রে বিশৃঙ্খলার ব্যাপারটি আমরা জানতে পেরেছি। 43টি কেন্দ্রে মারামারি হাতাহাতির মতো ঘটনা ঘটেছে, 4টি কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। আপনার মাধ্যমে পাশাপাশি আমরা কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছিলাম ভোট গ্রহণের যে উৎসবমুখর পরিবেশ সেটাই এখন পর্যন্ত বেশি দেখা গেছে। হেভিওয়েট প্রার্থীরা, দলীয় প্রধানরা, এমনকি প্রধান উপদেষ্টা তিনিও বক্তব্য দিয়েছেন। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? তারা গণমাধ্যমের সঙ্গে কি কথা বলেছেন ভোট প্রদানের শেষে? হেভিওয়েট প্রার্থীরা বেশিরভাগই গণমাধ্যমের সঙ্গে যা কথা বলেছেন, তারা তাদের আসন থেকে বিজয় একেবারে শতভাগ তাদের আশা করছেন এবং একইভাবে জোটের জয়ের ব্যাপারে প্রত্যাশা করছেন। এবং আপনি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন যে কিছু কিছু জায়গায় কিছু ঘটনা ঘটেছে, তবে সেনাপ্রধান কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন। তিনি কিন্তু বলেছেন যে ভোটার যারা আছেন এরকম ঘটনাগুলোতে তাদের আসলে আতঙ্কিত হয়ে না পড়ার জন্য তিনি অনুরোধ করেছেন এবং তিনি যেটা বলছেন যে নির্ভয়ে তারা যেন ভোটাধিকার প্রয়োগ করার জন্য দীর্ঘদিন পর যে স্বতঃস্ফূর্তভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেয়েছেন সেই সুযোগটা কাজে লাগাতে। এবং আমরা যেটা দেখছি বিভিন্ন আসনে কিন্তু আপনার মাধ্যমে যে আমরা সহকর্মীদের সঙ্গে সরাসরি সম্প্রচারে যুক্ত হচ্ছিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ভোট কেন্দ্রে কিন্তু নারী পুরুষ থেকে শুরু করে একটা কিন্তু লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছিলাম। কিন্তু যেটা বলছিলেন যে কিছু কিছু জায়গায় কিছু বিশৃঙ্খলার ঘটনা কিন্তু সেই সংখ্যাটা এখন পর্যন্ত তেমন বেশি না, কারণ আমরা জানি এবছর 42,000-এর বেশি ভোট কেন্দ্র রয়েছে সারা বাংলাদেশে। 299টি আসনে ভোট গ্রহণ হচ্ছে, শুধুমাত্র শেরপুর 3 আসনে প্রার্থী মারা যাওয়ার কারণে সেখানে ভোট গ্রহণ হচ্ছে না। এই যে 299টি আসনের 42,000-এর বেশি ভোট কেন্দ্র, সেখানে কিন্তু আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে 140টির মতো কেন্দ্রে বিশৃঙ্খলা বা সব মিলিয়ে। তারপরে আমাদের সঙ্গে যেসব তথ্য যুক্ত হয়েছে 150-র মতো কেন্দ্রের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা আমরা জানছি। তো বাকি যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু ভোট গ্রহণের পরিবেশ এখন পর্যন্ত আমরা দেখছি 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, প্রায় 11:30 বেজেছে। এখন পর্যন্ত কিন্তু বেশ ভালো পরিবেশই আমরা দেখেছি। আপনার কি মনে হয় মাকসুম? জি নিশ্চয়ই, এবং আমরা সাধারণ মানুষের সঙ্গে যতটুকু তাদের মনোভাব যেটা দেখতে পাচ্ছিলাম যে তারা কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসুক হয়ে আছেন। গতকাল থেকে বা তার আগে থেকেও যেই সাধারণ মানুষ বা ভোটাররা তারা যে আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন কেমন থাকবে এবারের ভোটের পরিবেশ, সেই বিষয়টা কিন্তু আপনি লক্ষ্য করেছেন এবং সেখানে কিন্তু তাদের এই কৌতূহলের জায়গাটা ছিল, কারণ এর আগের বেশ কয়েকটি নির্বাচনে তাদের সেই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আবার গতকাল রাতেও কিন্তু মাকসুম আমরা দেখেছি বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা, বেশ কিছু খবর সামনে এসেছে।
দলগুলো একে অপরের বিপরীতে অভিযোগ পাল্টা অভিযোগ করেছে। আমরা দেখেছি অনেক রাতেই বিভিন্ন দল কিন্তু গণমাধ্যম কর্মীদের ডেকেছে, তারা প্রেস ব্রিফিং করেছে, তাদের অভিযোগের কথাগুলো তুলে ধরেছে। ভোটের পরিবেশ নিয়ে তাদের যে উদ্বেগের জায়গা, শঙ্কা তারা প্রকাশ করেছিল, উদ্বেগের জায়গা তারা কিছু কিছু জায়গায় প্রকাশ করেছেন। এবং তারা কিন্তু শুধুমাত্র যে বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকরা এসেছেন তারাই পর্যবেক্ষণ করছেন তা নয়, কিন্তু যশোয়া দেশের যে রাজনৈতিক দলগুলো বা প্রার্থীরা যারা অংশগ্রহণ করছেন তারাও কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে এবং নিজেদের আসনে খুব তীক্ষ্ণভাবে নজর রাখছেন যে ভোটের পরিবেশ যাতে সুষ্ঠু থাকে। আমরা যশোয়া আপনার কাছে আবারও আসব, তার আগে যে হেভিওয়েট প্রার্থীদের কথা বলছিলেন তারা কি কি কথা বলেছেন আমরা একটু জেনে নিতে চাই। তারেক রহমান তিনি কথা বলেছেন, বিএনপি চেয়ারম্যান, তিনি যেটি বলেছেন দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সব ষড়যন্ত্র রুখে দেবেন। গুলশানে ভোট দেওয়ার পর গণমাধ্যমে তিনি এই কথাই বলেছেন এবং সকাল 10টার আগে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারম্যান। সাংবিধানিক যে অধিকার, ভোটের অধিকার, সেটি আমি প্রয়োগ করে এসেছি। ভোটের অধিকার বিগত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। সারা বাংলাদেশের খবর এখন আমি পাইনি, তবে গত রাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর আমরা পেয়েছি, যেটা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় অত্যন্ত কঠোরভাবে সে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা দমন করেছে, যা আমরা গতকাল রাত পর্যন্ত, ভোর রাত পর্যন্ত টিভির পর্দায় দেখেছি, বিভিন্ন চ্যানেলে দেখেছি। গুলশানে ভোট দেওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গণমাধ্যমে অ্যাড্রেস করেছেন। তিনি বলেছেন আজ মুক্তির দিন, নির্বাচনের মধ্য দিয়ে দুঃস্বপ্নের অবসান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে, জাতি সবাই মিলে উৎসব করি, এবং এটা আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। এদিকে নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষ থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি উৎসব মুখর পরিবেশে সবাই ভোট দিতে যাচ্ছেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে রাজধানী ইস্কাটনে আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল 10টার দিকে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন সিইসি এবং এরপরই তিনি গণমাধ্যমে কথা বলে এই বিষয়গুলো উল্লেখ করেন। আপনারা দেখেছেন এই কয়দিনে ঈদের দিনের মতো, ঈদ উল ফিতর বা ঈদ উল আজহার মতো মানুষ ট্রেনে, বাসে, লঞ্চে, গ্রামে গঞ্জে চলে গেছে ভোট দেওয়ার জন্য। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা চাই বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেল, এই ট্রেন ইনশাল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাবে। আমার প্রায় 17 লক্ষ লোক কাজ করছে এই ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য। 17 লক্ষ, প্রায় 9.5 লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রায় 8 লক্ষ হচ্ছে যে ফুল কালেক্টর যারা বুট কালেকশন করবেন। আমরা যে ওয়াদা জাতিকে দিয়েছিলাম ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। 127 মিলিয়ন ভোটার্স ইন্টু 2, কারণ একটা রেফারেন্ডাম আছে। 254 মিলিয়ন ব্যালট পেপার আমাদেরকে ছাপাতে হয়েছে। এই ব্যালট পেপার যথারীতি বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। আমি বলেছি যে আপনারা কারো পক্ষে কাজ করতে পারবেন না, কারো বিপক্ষে কাজ করতে পারবেন না। আপনারা প্রফেশনালি এবং নিরপেক্ষভাবে কাজ করবেন। আমি প্রথমেই বলেছিলাম এই যে সোশ্যাল মিডিয়া এবং এআই জেনারেটেড কন্টেন্টস আমাদের জন্য 1 নম্বর একটা থ্রেট হবে। এটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি। এটার জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছি, তারপরেও এটা মোকাবেলা করে শেষ করা যাচ্ছে না।
একটু জিনাতারা যশোয়ার সঙ্গে স্টুডিওতে যুক্ত হতে চাই। যশোয়া, আপনার কাছে আসনগুলোতে সবশেষ কি পরিস্থিতি বা তথ্য এসে পৌঁছেছে? যে মাকসুম, আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে সবশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করছিলাম। আমাদের সহকর্মী আসিফ মাহমুদ সিয়াম আছেন, তিনি রাজধানীতেই আছেন। আসিফ মোহাম্মদ সিয়ামের কাছে একটু যাওয়ার চেষ্টা করব, সিয়ামের কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কোথায় আছেন এবং সেখানকার সবশেষ পরিস্থিতি কি। সিয়াম, আমাদের একটু জানাবেন। ঢাকা 12 আসনের সিভিল এভিয়েশন কেন্দ্রে কিছুক্ষণ আগেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে পরিদর্শনে এসেছেন এবং এই পরিদর্শন শেষে তিনি এইমাত্র এই কেন্দ্রটি তিনি পরিত্যাগ করেছেন। আমরা এখন পর্যন্ত যতটুকু দেখেছি যে ঢাকা 12 আসনে বেশ শান্তিপূর্ণভাবেই এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি এবং সকালেই একদম শুরুর দিকেই এখানে যে মূল 3 জন প্রার্থী রয়েছেন, অর্থাৎ জামায়াতে ইসলামীর সাইফুল ইসলাম এবং বিএনপি সমর্থিত জোট প্রার্থী সাইফুল হক এবং আরেকজন স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কার, তিনি হচ্ছেন সাইফুল ইসলাম নীরব। 3 জনই সকালে তারা খুব শুরুতেই ভোট প্রদান করেছেন এবং সেই সময়ে বিশেষ করে জামায়াতে ইসলামের প্রার্থী তিনি ভোটের ব্যাপারে তিনি কোনো ধরনের অভিযোগ তিনি এখানে জানাননি। তিনি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের তিনি কথা জানিয়েছেন। যদিও সাইফুল হক এবং ফুটবল প্রার্থী সাইফুল ইসলাম তারা দুইজন একজন আরেকজনকে দোষারোপ করছিলেন। তারা অভিযোগ করছিলেন যে তাদের পোলিং এজেন্টকে কেন্দ্রে পাওয়া যাচ্ছে না, এরকম কিছু বিচ্ছিন্ন অভিযোগও তারা এ সময় করেছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এখানে শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও কিছু কিছু কেন্দ্রে নির্বাচন শুরু হতে ভোট গ্রহণ শুরু হতে কিছুক্ষণ বিলম্ব হয়েছে, 15 থেকে 30 মিনিটের মতো বিলম্ব হয়েছে। কিন্তু এরপরে যখন ভোট গ্রহণ শুরু হয় এবং সেই ভোট গ্রহণ এখন পর্যন্ত অব্যাহত আছে। এই সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এই কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি যে এখানে তুলনামূলকভাবে ভোটার সংখ্যা অনেক বেশি এবং তারা সবাই উৎসবমুখরভাবে এখানে ভোট প্রদান করতে এসেছেন। এখানে আমরা ভোটারদের লম্বা লাইন দেখতে পাচ্ছি, তারা বেশ উৎসবমুখরভাবে ভোট প্রদান করতে এসেছেন। যদিও অন্যান্য কেন্দ্র অর্থাৎ ঢাকা 12 আসনের অন্যান্য কেন্দ্র আমরা যখন ঘুরে দেখেছি, বিশেষ করে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা এবং নাখালপাড়ার যে এলাকাগুলো সেগুলো আমরা ঘুরে দেখেছি যে সেখানে ভোটার উপস্থিতি খুবই কম বললেই চলে এবং সেখানে খুব বিচ্ছিন্নভাবে কিছুক্ষণ পর পর 1-2 ভোটারকে আমরা ভোট প্রদান করতে আসতে দেখেছি। কিন্তু এই আসনে এখন পর্যন্ত আমরা বেশ এখানে ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি। তো ঢাকা 12 আসন থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। আমাদের সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। মাকসুম, আমরা দেখছিলাম সিয়াম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, তিনি যেখানে আছেন সেখানকার তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন। সারাদিনই আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন এবং সেই তথ্য আমাদের জানাচ্ছেন এবং এখন পর্যন্ত নতুন করে তেমন কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বা তথ্য এখন পর্যন্ত আমরা সেই তথ্য জানতে পারিনি। কিছুক্ষণ আগে আপনাকে জানাচ্ছিলাম আমরা যে বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলার কথা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে 140টির মতো কেন্দ্রে। সেই তথ্যটি আপনাকে কিন্তু আমরা কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম মাকসুম। এখন পর্যন্ত মাঠ পর্যায় থেকে সহকর্মীরা উৎসবমুখর পরিবেশের তথ্য মাঠ পর্যায় থেকে সহকর্মীরা যেমন জানানোর চেষ্টা করছেন সেই আসনগুলো বা কেন্দ্রগুলোর সবশেষ কি পরিস্থিতি, আমরাও স্টুডিও থেকে যুক্ত হয়েছি দর্শকদের মাঠ পর্যায়ের খবরগুলো নিয়ে দর্শকদের কাছে সরাসরি পৌঁছে দিতে আমরা যুক্ত হয়েছি জাতীয় সংসদ ভবনের সামনে থেকে এবং শুধু টেলিভিশনের পর্দায় নয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও নিরবচ্ছিন্নভাবে এই বিশেষ সম্প্রচার আমরা আসলে করে থাকছি এবং সবশেষ তথ্য সবশেষ পরিস্থিতি নির্ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তার আগে হেভিওয়েট প্রার্থীদের যে কথোপকথন তারা যে কথাগুলো বলেছেন সেগুলো আমরা দেখছিলাম। তারেক রহমান বলেছেন দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করলে সব ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব। ঠিক মোটামুটি
মোটামুটি একই সুর আসলে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও কিন্তু বলছেন, মানে ভোটাধিকার প্রয়োগ করতে সবাইকে উদ্বুদ্ধ করছেন এবং নিজ নিজ আসনে জয়ের ব্যাপারে আসলে আমরা সেটি দেখছিলাম, প্রার্থীরা যেমন ভোট দিয়েছেন তেমন তারা কিন্তু তাদের যে সংসদীয় আসন সেখানে যে কেন্দ্রগুলো আছে সেখানে ঘুরছেন এবং খোঁজ খবর রাখছেন, এবং আমাদের সহকর্মীরাও সেই আসনগুলোতে সেই কেন্দ্রগুলোতে ঘুরছেন। আমাদের আরেকজন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া, তিনিও আছেন রাজধানীতে, তিনিও ঘুরছেন এবং দেখছেন নির্বাচনের সবশেষ পরিস্থিতি। আমরা একটু সামিয়ার কাছে যাব। সামিয়া, আপনার কাছে জানতে চাইবো আপনি কোথায় আছেন? খুব সম্ভবত খিলগাঁওয়ে আছেন, সেখানকার কি পরিস্থিতি আমাদের জানাবেন। আমরা এখন খিলগাঁও মডেল কলেজে আছি এবং এখানে কিন্তু 5টি ভোট কেন্দ্র অবস্থান করা হচ্ছে এবং এইখানে আমি যদি দেখাই ভোট কেন্দ্রে এই মুহূর্তে কিন্তু বিজেপির যে টহল টিম আছে, দলটি আছে সেনাবাহিনী, তারা কিন্তু ভেতরে প্রবেশ করছেন তদারকি করার জন্য সার্বিক পরিস্থিতি নির্বাচনের কি আছে সেটার। এবং যদি বলি এই হলে এই কেন্দ্রে কিন্তু ঢাকা 9 আসনের যে ভোটাররা আছে তারা ভোট দিতে আসছেন এবং সকাল থেকে আমরা দেখেছি বেশ স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু তারা ভোট দিতে আসছেন এবং ভোট গ্রহণ করছেন কিন্তু পোলিং অফিসাররা। এবং সেখানে আমরা যদি দেখাই যে সকাল থেকে এখন পর্যন্ত এই স্থানে কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা দেখিনি এবং ভোটাররা কিন্তু বলছিল যে দীর্ঘ প্রতীক্ষার পরে এই 26-এর এই নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু বহুল প্রতীক্ষিত একটি নির্বাচন এবং আজকে যে ভোট কেন্দ্র হচ্ছে তারা কিন্তু তাদের পছন্দের যে প্রার্থী আছে তাদেরকে মানে ভোট দিয়ে জয়যুক্ত করবে এমনটাই আশা করছেন। এবং আমরা কথা বলেছি প্রায় সকল বয়সের মানুষরা কিন্তু এখানে এসেছেন ভোট দেওয়ার জন্য এবং বেশ উৎসব মুখর পরিবেশেই কিন্তু সকাল থেকে এখানে ভোট গ্রহণ কর্মসূচি চলছে। কিছুক্ষণ আগে আসলে এখানে ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা তিনি এসেছিলেন এবং তিনি কিন্তু এক ধরনের অভিযোগ করছিলেন যে তার বিভিন্ন ভোট কেন্দ্রে তার যে এজেন্টরা রয়েছে তাদেরকে ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, এমন একটি অভিযোগ কিন্তু তিনি করে গেছেন। ঠিক এই স্কুল কলেজটির কথা যদি বলি, এছাড়া 9 আসনের যিনি হ্যাভিওয়েট প্রার্থীরা আছে তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে আজকের এই যে ভোট গ্রহণ কর্মসূচি চলছে ঢাকার এই 9 আসনের, সেই আসনকে কেন্দ্র করে কিন্তু আসলে আমরা দেখছি যে তারা সবাই বলছেন যে জনগণ আসলে তাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে বাছাই করে নেবেন। একটু জানিয়ে রাখি, এই যে কেন্দ্রটি রয়েছে শুধু এই কেন্দ্রটিই নয়, আসলে সকাল থেকে ক্ষণে ক্ষণে বিজিবি পুলিশ সদস্যরা তো মোতায়েন করাই আছে, তবে বিজিবির টহল দল কিন্তু তারা আসছেন হলে এবং তারা কিন্তু পরিদর্শন করছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে কিন্তু আমরা দেখছি। এবং এই মুহূর্তেও কিন্তু যারা আছেন কর্মকর্তারা তারা কিন্তু এই কলেজটি ভোট সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেটি তদারকি করছেন। এবং এখন যদি একটু দেখাই আমরা এই মুহূর্তে নারী ভোট কেন্দ্ররা কিন্তু আছে। আমরা এখন যাব ভোটের আরও খবর জানতে কক্সবাজারে, সেখানে আছেন আমার এক সহকর্মী শফিকুজ্জামান রুবেল, জানবো সেখানকার পরিস্থিতি। কক্সবাজারে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কক্সবাজারে 4টি আসনে মোট 598টি ভোট কেন্দ্র রয়েছে। 598টি ভোট কেন্দ্রের মধ্যে 392টি ভোট কেন্দ্র বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ। তবে আমরা সকাল থেকে লক্ষ্য করছি বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি, বিশেষ করে নারী যারা রয়েছে, নারী ভোটারদের উপস্থিতি অনেকটাই বেশি। আমরা এখন যে কেন্দ্রটি রয়েছি এটি দোলাহাজারা চকরিয়ার মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে আসলে আমরা যে হারে নারী ভোটার উপস্থিতি লক্ষ্য করছি সেটি অকল্পনীয়। বিশেষ করে এসব নারীদের আসলে সামাল দিতে, যারা ভোট দিতে এসছেন তাদেরকে সামাল দিতে হিমশিম খাচ্ছে এখানকার আনসার সদস্য থেকে পুলিশ সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু খুব ব্যাক পেতে হচ্ছে বলছে আমাদেরকে জানিয়েছে। এখন পর্যন্ত এই কেন্দ্রে মোট ভোটার 4,600-র অধিক, তবে 4 ঘন্টা পেরিয়ে গেল এখন পর্যন্ত 1200 ভোট সংগ্রহ হয়েছে। সেই তথ্যটা দিয়েছে এখানকার আইন শৃঙ্খলা কিংবা প্রিসাইডিং অফিসার যিনি দায়িত্বে রয়েছে, তারা এই বিষয়টি বলছে। কক্সবাজারের সর্বোপরি কক্সবাজারের যে 4টি আসন রয়েছে এখন পর্যন্ত 4টি আসনের কোনো জায়গায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কক্সবাজারের যে রামু উপজেলা রয়েছে, রামু উপজেলা কচ্ছপিয়া এবং গর্জনিয়ায় ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হয়েছিল, সেই জায়গা থেকে সেনাবাহিনী 2জনকে আটক করেছে। এই 2জনকে আটকের পর তাদের
তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেছে। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, পুলিশের যে বিষয়টি বলছে বিশৃঙ্খলার কারণে তাদেরকে আটক করা হয়েছিল এবং পরবর্তীতে মুচলেখা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে সেই বিষয়টি উল্লেখ করেছে। তবে আমরা প্রতিটি ভোট কেন্দ্রে যাচ্ছি, প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু ভোটাররা যেটি অভিযোগ করছে, তারা বলছে ভোট কিছুটা দেরিতে তাদের ভোট প্রয়োগ করতে দেরি হচ্ছে, বিশেষ করে দীর্ঘ লাইন এবং যে পরিস্থিতি, অনেকে আমরা দেখতে পাচ্ছি অসুস্থ হয়ে পড়ছে। বৃদ্ধরা যারা ভোট দিতে এসেছেন অনেকে অসুস্থ হয়ে পড়ে আবার তারা পুনরায় ভোট কেন্দ্র ত্যাগ করছেন, সেই পরিস্থিতি আসলে লক্ষ্য করছি। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলতে হয়, আমরা যে কেন্দ্রে রয়েছি তার পার্শ্ববর্তী কিছু আশপাশে উৎসুক লোক জড়ো হয়েছে। সেই সব জড়ো হওয়া লোক যখন আইন শৃঙ্খলা বাহিনীর, সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, র্যাব সদস্যরা যখন আসছেন তখনই হচ্ছে তারা কেন্দ্র থেকে দৌড়ে দৌড়ে পালাচ্ছে। এই ধরনের দৃশ্যগুলো আসলে লক্ষ্য করা যাচ্ছে। এখন পর্যন্ত কক্সবাজারের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। শেষ দেখছিলাম কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল, এবং আমরা তার আগে আমরা দেখছিলাম আমাদের সঙ্গে রাজধানীর ঢাকা ৯ আসন থেকে যুক্ত হয়েছিলেন আয়েশা সিদ্দিক সামিয়া। সেখানে স্বতন্ত্র প্রার্থী আছেন তাসনিম, যারা তার বিপরীতে রয়েছেন হাবিবুর রহমান হাবিব, তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমরা যেই তথ্যগুলো আমাদের সহকর্মীদের মাধ্যমে জানার চেষ্টা করছিলাম, এবং আমরা সবশেষ যেই তথ্যগুলো আমাদের সহকর্মী কক্সবাজার থেকে জানাচ্ছিলেন যে কিছুটা ধীর গতির কারণে যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের ভোট দিতে কিছুটা কষ্ট হচ্ছে, এবং সারি কিন্তু দীর্ঘায়িত হচ্ছে, ভোটের যেই সারি ভোট দেওয়ার জন্য সেটি কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। আমরা সেই তথ্য জানাচ্ছিলাম। এর ফাঁকে আপনাদেরকে একটু জানাতে চাই নির্বাচনের সম্পর্কিত এবং প্রার্থীদের সম্পর্কিত কিছু তথ্য আপনাদেরকে একটু জানাতে চাই, দেখাতে চাই। শুরুতেই একটু জানাবো যে হেভি ওয়েট যে প্রার্থীরা রয়েছে এবারের নির্বাচনে, সেই হেভি ওয়েট প্রার্থীদের বিষয়ে আমরা একটু জানাবো কারা কারা আছেন হেভি ওয়েট প্রার্থী। যদি বিএনপির হেভি ওয়েট প্রার্থীদের কথা বলি, সবার আগে আসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নাম। তিনি দুটি আসন থেকে এবারের নির্বাচনে লড়ছেন, একটি হচ্ছে ঢাকা 17, আরেকটি হচ্ছে বগুড়া 6। ঢাকা 17 আসনে তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান, এবং বগুড়া 6 আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের প্রার্থী মোহাম্মদ আবিদুর রহমান এবং জাতীয় পার্টির আতিক আহমেদ। এরপরে যদি বলি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা, তিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে লড়ছেন এবং তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন দেলাওয়ার হোসেন, জামায়াতের প্রার্থী। এরপরে চট্টগ্রাম 11 আসনের কথা যদি বলি, সেখানে হেভিওয়েট প্রার্থী বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। সেখানে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের মোহাম্মদ শফিউল এবং ডক্টর আব্দুল মঈন খান, তিনি লড়ছেন নরসিংদী 2 আসন থেকে। সেখানে তার মুখোমুখি রয়েছেন এনসিপির মোহাম্মদ গোলাম সরোয়ার, যিনি সরোয়ার তুষার নামে পরিচিত বেশি। এরপরে যদি আরেকজন হেভিওয়েট প্রার্থী বিএনপির প্রার্থী তার নাম বলি, তিনি হচ্ছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি লড়ছেন কুমিল্লা 1 আসন থেকে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ মনিরুজ্জামান। এরপর কক্সবাজার 1 আসনের কথা যদি বলি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি লড়ছেন কক্সবাজার 1 আসন থেকে। সেখানে তার বিপক্ষে রয়েছে, তার মুখোমুখি রয়েছে জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। এবং ঢাকা 8 আসনের কথা যদি বলি, এবারে নির্বাচনে বেশ আলোচিত একটি আসন ঢাকা 8 আসন। সেখানে বিএনপি মনোনীত প্রার্থী হচ্ছেন মির্জা আব্বাস, তিনি একজন হেভি ওয়েট প্রার্থী বিএনপির, এবং তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা তার সঙ্গে যিনি করছেন তিনি হচ্ছেন এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি, 11 দলীয় জোট মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এবং সর্বশেষ যে আসনটির কথা বললাম বিএনপির, সেটি বলাই যায় ঢাকা 8 আসন সব থেকে আলোচিত আসন এবার নির্বাচনে। এরপর যদি বিএনপির আরও হেভিওয়েট প্রার্থীদের কথা বলি, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, তিনি ভোলা 3 আসন থেকে এবার নির্বাচনে লড়ছেন। তার মুখোমুখি রয়েছে জামায়াত জোটের বিজেপি প্রার্থী মোহাম্মদ নিজামুল হক নাইম, এবং ঢাকা 3 আসন থেকে লড়া আরেকজন বিএনপির হেভিওয়েট প্রার্থী হয়েছে গয়েশ্বর চন্দ্র রায়। আরও কিছু নাম যদি বলি, ডাক্তার AZM জাহিদ হোসেন দিনাজপুর 6 থেকে, আব্দুল আওয়াল মিন্টু ফেনী 3 থেকে, শামা মুবায়েদ ফরিদপুর 2 থেকে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভোলা 1 আসন থেকে, এবং রাশেদ খান, যিনি আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরবর্তীতে বিএনপিতে যোগদান করেছেন, তিনি লড়ছেন ঝিনাইদহ 4 থেকে। এরপর যদি আমরা একটু জামায়াত ইসলামের হেভিওয়েট প্রার্থীদের দিকে তাকাই, প্রথমে দেখতে পাচ্ছি ডাক্তার শফিকুর রহমান, তিনি জামায়াত ইসলামের আমির, তিনি ঢাকা 15 আসন থেকে লড়ছেন। তার মুখোমুখি রয়েছে ওই আসনে বিএনপির মোহাম্মদ শফিকুল ইসলাম খান। এবং তারপরে যদি একটু কুমিল্লা 11 আসনের দিকে তাকাই, জামায়াত ইসলামের আরেকজন হেভিওয়েট প্রার্থীকে আমরা এই আসনে দেখতে পাবো, তিনি হচ্ছেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার বিপরীতে এই আসনে রয়েছে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুল হুদা, এবং তারপরে জামায়াত ইসলামের আরেকজন হেভিওয়েট প্রার্থী মুজিবুর রহমান, তিনি আছেন রাজশাহী 1 আসনে লড়ছেন, এবং তার প্রতিদ্বন্দ্বী এখানে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ
শরীফ উদ্দিন। এরপরে জামাত ইসলামের আরেকজন হেভিওয়েট প্রার্থী ATM আজহারুল ইসলাম, তিনি লড়ছেন রংপুর 2 আসন থেকে এবং তার সেই আসনে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হচ্ছেন মোহাম্মদ আলী সরকার। এরপর যদি আমরা একটু খুলনা 5 আসনে বলি, সেখানে রয়েছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তার এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন বিএনপির মোহাম্মদ আলী আসগর। আমরা আসলে দেখতে পাচ্ছি জামায়াত ইসলামের হেভিওয়েট প্রার্থী 5 জন প্রার্থী দেখলাম, এর আগে আমরা বিএনপির হেভিওয়েট প্রার্থীদের চিত্র কিন্তু আমরা দেখলাম এবং জামায়াত ইসলামের আরও বেশ কিছু হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন। আমরা সেই বিষয়টিতে পরে আসার চেষ্টা করবো। এর আগে যদি আমরা একটু বলি যে এই যে এবছর নির্বাচনে যেসব প্রার্থীরা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে কারা আসলে শীর্ষ ধনী, কাদের হাতে রয়েছে সব থেকে বেশি সম্পদ, সেই তথ্যটিও যদি একটু জনগণকে আজকে নির্বাচনের দিনে জানাতে চাই, তাহলে আমাদের মনে হয় শুরুতে যদি শুরু করতে হয় শীর্ষ যে 10 জন আছে তাদেরকে দিয়ে যদি আমরা শুরু করি, একদম শুরুতেই দেখতে পাচ্ছি আব্দুল আউয়াল মিন্টু, তিনি বিএনপি মনোনীত প্রার্থী, তিনি লড়ছেন ফেনী 3 আসন থেকে। তার যে সম্পত্তি তিনি যে নির্বাচনী হলফনামায় অন্তর্ভুক্ত করেছেন, প্রকাশ করেছেন, সেখানে যদি আমরা দেখি 607 কোটি টাকা, এর মধ্যে নিজস্ব তার সম্পত্তি হচ্ছে 507 কোটি টাকা এবং তার স্ত্রীর সম্পত্তি 100 কোটি। এবং তারপরে দ্বিতীয় অবস্থানে আছেন মোহাম্মদ আসলাম চৌধুরী, তিনি চট্টগ্রাম 4 আসন থেকে লড়ছেন, তিনি বিএনপি মনোনীত প্রার্থী, তার স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য রয়েছে 474 কোটি টাকা। এরপরে 3 নম্বরের যদি বলি ফখরুদ্দিন আহমেদ, তিনি ময়মনসিংহ 11-তে বিএনপি মনোনীত প্রার্থী, তার মোট সম্পদের মূল্য 299 কোটি টাকা। এবং যদি 4 নম্বরে বলি জাকারিয়া তাহের, তিনি কুমিল্লা 8 আসন থেকে লড়ছেন এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং তিনিও বিএনপি মনোনীত প্রার্থী এবং তার সম্পদের পরিমাণ যদি বলি, তার সম্পদের বর্তমান বাজার মূল্য 292 কোটি টাকা। এখন পর্যন্ত যে 4 জনকে আমরা দেখলাম সেই 4 জনই কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী এবং আমরা একটি তথ্য আসলে জানিয়ে রাখতে চাই, যেই শীর্ষ 10 জন আছে তাদের মধ্যে 7 জনই কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী, অর্থাৎ শীর্ষ ধনী প্রার্থীদের মধ্যে, এবং 3 জন তারা স্বতন্ত্র প্রার্থী। তারপরে যদি একটু যাই, আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আলমগীর, তিনি স্বতন্ত্র প্রার্থী, টাঙ্গাইল 8 আসন থেকে তিনি লড়ছেন, তার যে সম্পদ রয়েছে সেই সম্পদের মোট বাজার মূল্য 283 কোটি টাকা। এরপরে যদি অন্য প্রার্থী দেখি আমরা, MAH সেলিম, তিনি বাগেরহাট 1, 2 ও 3 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়ছেন, তার এককভাবে তার নামে থাকা সম্পদের মূল্য হচ্ছে 262 কোটি টাকা। এরপরে একটু দেখব বিএনপির আরেকজন প্রার্থী, তিনি চাঁদপুর 2 আসনে লড়ছেন, তার নাম মোহাম্মদ জালাল উদ্দিন, তার যে সম্পত্তি রয়েছে সেই সম্পদের বর্তমান মূল্য হচ্ছে 249 কোটি টাকা। যেমনটা বলছিলাম যে শীর্ষ যে 10 ধনী তার মধ্যে বিএনপির মনোনীত প্রার্থীদের সংখ্যাই বেশি। এবং তারপর যদি আবার একটু আমরা দেখি বিএনপি মনোনীত আরেকজন প্রার্থী বগুড়া 5 আসন থেকে তিনি লড়ছেন এবারে নির্বাচনে, তার নাম গোলাম মোহাম্মদ সিরাজ, তার সম্পদের বর্তমান মূল্য রয়েছে 204 কোটি টাকা। এরপরে নোয়াখালী 6 আসনে তিনি মনোনীত নন কোনো দলের, তিনি স্বতন্ত্র প্রার্থী, তিনি তার নাম মোহাম্মদ ফজলুল আজিম, তার মোট সম্পদের বর্তমান মূল্য 190 কোটি টাকা। এরপরে বিএনপি মনোনীত আরেকজন প্রার্থীর কথা বলতে চাই, শীর্ষ ধনীর তালিকায় আছেন, তিনি শরীয়তপুর 2 আসন থেকে লড়ছেন, মোহাম্মদ শফিকুর রহমান, তার যে সম্পদ রয়েছে সেই সম্পদের বর্তমান বাজার মূল্য 185 কোটি টাকা। দর্শক, আমরা দেখাচ্ছিলাম বিভিন্ন তথ্য, আমাদের যেই নির্বাচনের যে প্রার্থীরা আছেন তাদের মধ্যে শীর্ষ যেই 10 ধনী প্রার্থী রয়েছে তাদের তথ্য আমরা দেখাচ্ছিলাম। সেখানে আমরা দেখতে পেলাম যে শীর্ষ 10 ধনী প্রার্থী রয়েছে, সেই 10 ধনী প্রার্থীদের মধ্যে 7 জনই কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী। আমরা একটু আবার মাকসুম আপনার কাছে একটু যেতে চাচ্ছি, আমরা এতক্ষণ যেই তথ্যগুলো আসলে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছিলাম কারা রয়েছে হেভিওয়েট প্রার্থী এবং তার থেকেও মজাদার যে বিষয়টি কারা শীর্ষ ধনী প্রার্থী, সেখানে আমরা দেখছিলাম যে 10 জনের মধ্যে 7 জনই কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী। ইলেকশন সময়ে কিন্তু একটা মানে সুস্পষ্ট বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে যেই প্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু সম্পদের পরিমাণ জানাতে হয় এবং সেই সম্পদের পরিমাণ জানিয়েই কিন্তু তাদের প্রার্থীদের ইলেকশনে অংশগ্রহণ করতে হয়। এছাড়া নাগরিকত্বের ব্যাপারও রয়েছে, প্রার্থীরা দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, ভোটারদের দ্বৈত নাগরিকত্ব থাকতে পারে। এবং আমরা জানি প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য এবার কিন্তু পোস্টাল, এই বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবছরই কিন্তু প্রথম প্রবাসী যারা আছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগ সেই সুযোগটা পেয়েছেন এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে 15 লাখেরও বেশি নিবন্ধন হয়েছে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য এবং আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 7.5 লাখ পোস্টাল ব্যালট যে সেটা হচ্ছে যে ইলেকশন কমিশনের হাতে পৌঁছেছে। এবং আপনি যেটা জানাচ্ছিলেন, যে বিষয়টা নিয়ে কথা বলছিলেন এতক্ষণ, আপনি বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরছিলেন, সেটা হচ্ছে কোন আসনে কোন হেভিওয়েট প্রার্থীরা
কাদের মুখোমুখি হচ্ছেন এবং একই সঙ্গে কোন মানে সম্পদের পরিমাণের দিক থেকে শীর্ষ 10 ধনী প্রার্থী কারা সেখানে দেখাচ্ছিলেন। আব্দুল্লাহ আওয়াল মিন্টুর কথা এসেছে এবং শীর্ষস্থান দখল করে আছেন। শীর্ষ 10-এর মধ্যে আমরা দেখেছি বিএনপি প্রার্থীদেরই আসলে সেখানে আসলে আধিপত্য দেখা যাচ্ছে এবং বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থীও সেখানে রয়েছেন এবং যেসব সংসদীয় আসনগুলোতে আপনি দেখাচ্ছিলেন যে হেভিওয়েট প্রার্থীরা কাদের মুখোমুখি হচ্ছেন সেই সব জায়গাগুলোতে কিন্তু কয়েকটি জায়গায় বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়েরও কিন্তু আভাস পাওয়া গেছে। এবং প্রথমে যে যদি একেবারে শীর্ষস্থানীয় থেকে আসি, তারেক রহমানের যে আসনটি, তার ঢাকার আসনটি যদি নিয়ে কথা বলতে চাই, ঢাকার আসনটি কিন্তু বেশ আলোচিত হয়েছে। এক হচ্ছে দীর্ঘদিন পর তারেক রহমান দেশে এসেছেন, তার ভোটাধিকার প্রয়োগ এবং একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করছেন, এটি নিয়ে মানুষের মধ্যে কিন্তু বিশেষ করে বিএনপি সমর্থক যারা রয়েছেন, তারেক রহমানের যারা সমর্থক রয়েছেন, অনুসারী রয়েছেন, তাদের জন্য কিন্তু এটি একটা বড় ব্যাপার। এবং ঢাকা 17 আসনে তিনি সকালেই ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সেখানে যিনি রয়েছেন জামায়াতের ইসলামের প্রার্থী খালিদুজ্জামান, তিনিও কিন্তু বেশ আলোচনায় ছিলেন বিভিন্ন কারণে। তিনি তার প্রচারণা চালিয়েছেন এবং ওই আসনটিতে তারেক রহমানের মতো একজন হেভিওয়েট প্রার্থী পরিবর্তিত পরিস্থিতিতে, এর আগের ভোটগুলোর চেয়ে পরিবর্তিত পরিস্থিতিতে এখন জামায়াতে ইসলামীর মানে মাঠে প্রার্থীদের আসলে বেশ সরব উপস্থিতি আমরা দেখেছি প্রচারণার মাঠেও এবং বিভিন্ন আসনে তারা বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু আভাস দিচ্ছেন। ঢাকা 17-তে সেই বিষয়টা ছিল। আপনার কাছে আবার আসবো, অন্যান্য প্রার্থীদের কথা আনবো আমরা। চট্টগ্রাম 11 আসনের প্রার্থী, বিএনপি মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী তার ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা একটু সেই চিত্রটি দেখবো। আমির খসরু মাহমুদ চৌধুরী ভোট দিচ্ছেন চট্টগ্রাম 11 আসনের কোনো একটি কেন্দ্রে। আমরা সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করছি সেখানে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি চট্টগ্রাম 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী, তিনি তার ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা জানি ভোট শুরু হয়েছে সকাল 7:30। ইতিমধ্যে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারেক রহমান থেকে শুরু করে সবাই কিন্তু আমরা দেখছিলাম যে ভোটাধিকার প্রয়োগ করেছেন একদম সকালই এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম আমির খসরু মাহমুদ চৌধুরী, যিনি চট্টগ্রাম 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী। মাকসুম, আমরা সেই চিত্রটাই কিছুক্ষণের জন্য দেখলাম, দর্শকদের দেখানোর চেষ্টা করলাম। তিনি কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। হয়তো তিনি কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং তার কেন্দ্রে, তার সংসদীয় আসনে কেমন পরিস্থিতি, তার কোনো অভিযোগ আছেন কিনা সেটাও কিন্তু তিনি জানানোর হয়তো বা চেষ্টা করবেন। আমরা সেই তথ্য আমাদের সহকর্মীরা অবশ্যই জানাবেন। আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে বেশ কিছুদিন, অনেকদিন ধরেই অবস্থান করছেন এবং একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, তাকেও তিনি সেখানে একটা ইউথ যে জেনারেশন রয়েছে তাদের নিয়ে একটি প্রোগ্রামে আয়োজন করেছেন এবং সেখানে তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে আসা, তাদের দায়িত্ব নেওয়া, নেতৃত্ব নেওয়া বিভিন্ন সেক্টরে, সেই বিষয়গুলো কিন্তু তিনি গুরুত্ব দিয়েছেন। তার নির্বাচনী এলাকায় প্রতিশ্রুতি দিয়েছেন। সেখানকার যারা নতুন ভোটার আছেন, প্রথমবারের মতো ভোট দিতে যাবেন, তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। সেটা আমরা কিছুদিন আগে দেখেছিলাম। কিছুক্ষণ আগে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করলেন এবং নিশ্চয়ই এরপরে আপনি যেটা বলছিলেন, আরেকটা বিষয় যে 13 কোটির মতো ভোটার এবার ভোটদানের সুযোগ রয়েছে, কতগুলো ভোট কাস্ট হয় সেটাও কিন্তু এখন দেখার বিষয়। নিশ্চয়ই যারা তরুণ প্রজন্মের ভোটার রয়েছেন তাদের মধ্যে কিন্তু এবারের ভোট নিয়ে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আপনি যদি আলাদাভাবে কারোর সঙ্গে কথা বলে থাকেন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে তারা কিন্তু এই ভোটটা নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা যাচ্ছিলেন এবং তারা তাদের যেই ভোটটি রয়েছেন, জীবনের প্রথম ভোটটি, সেটি কিন্তু তারা প্রয়োগ করার জন্য অনেকে বলছেন অনেক আগে ভোটার হয়েছেন কিন্তু এবছরই তারা প্রথম ভোট দিয়েছেন, সেই উচ্ছ্বাসও কিন্তু আমরা। জি নিশ্চয়ই যশো, আপনার সঙ্গে আবারও যুক্ত হব। নিশ্চয়ই আরও সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হবেন, আপনার মাধ্যমে সেই তথ্যগুলো আমরা জানার চেষ্টা করব। দর্শক, আমরা এতক্ষণ বিভিন্ন আসন থেকে যেই প্রার্থীরা রয়েছেন এবং ভোটাররা রয়েছেন, ভোট কেন্দ্রগুলোর এবং আসনগুলোর সবশেষ পরিস্থিতি কি, ভোটাধিকার প্রয়োগের যে পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করছিলাম।